হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আমরা চলে এসেছি এলপি অ্যান্ড টেকনিশিয়ান প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স ক্লাস নাম্বার 8। এর আগে টোটাল আমরা 7টি ক্লাস ডিসকাস করেছি। আগে 7টি ক্লাস যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশনে আমরা প্লেলিস্ট দিয়ে রেখেছি। মনে রাখবে তোমাদের 2018 সালে যে এলপি অ্যান্ড টেকনিশিয়ান এক্সাম হয়েছিল সেবার একসাথে হয়েছিল এবং একই সেটেই তোমাদের প্রশ্ন হয়েছিল। তো টোটাল তোমাদের সিবিটি 1 যেটা সেটা তোমাদের 30টা সেটে হয়েছিল। তো সেই 30টা সেটের আজকে আমরা 8 নম্বর সেট ডিসকাস করব। ও এই সেটটা তোমাদের এক্সাম হয়েছিল 30 আগস্ট 2018 সেকেন্ড শিফটে আসা প্রশ্ন। মনে রাখবে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটে টপিক থেকে প্রশ্ন আসবে, তার সাথে ফিজিক্সের আবার 2-3টে করে ম্যাথও তোমাদের পরীক্ষায় আসবে এবং টোটাল ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মিলে টোটাল 20 জেনারেল সায়েন্সের প্রশ্ন আসবে আউট অফ 75 কোশ্চেন্স। তোমাদের জন্য দুটো স্টাডি মেটেরিয়াল আপাতত অ্যাভেলেবেল। জেনারেল সায়েন্স হচ্ছে 3000 জেনারেল সায়েন্স। এই 3000 জেনারেল সায়েন্সের মধ্যে পিডিএফ এর মধ্যে কি আছে, 2018 সালে তোমাদের রেলের গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল, তার 96টা শিফট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অ্যান্ড টেকনিশিয়ান এক্সাম হয়েছিল, তার 30টা শিফট। টোটাল 126টা শিফটের এর মধ্যে 3000 জেনারেল সায়েন্সের কোশ্চেন আছে, তার মধ্যে কিছু এক্সট্রা ডিটেলসও অ্যাড করে দিয়েছি এবং তার সাথে এই পরীক্ষায় 404টা টোটাল ফিজিক্সের ম্যাথ। কিছুক্ষণ আগেই বললাম, এই যেমন আজকে সেটটা করবে তিনটে, দুটো কি তিনটে ফিজিক্সের ম্যাথ পেয়ে যাবে। তো এই ফিজিক্সের ম্যাথ গুলো কিভাবে সলভ করবে সেটার জন্য এই নোটসটা তোমাদের জন্য বেস্ট। যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেউ বেঙ্গলি মিডিয়ামে তোমাদের বইও অ্যাভেলেবেল নয়, তো তোমাদের জন্য বেস্ট নোটস হচ্ছে এটা। আমাদের বই নেই, তো পিডিএফ রয়েছে, যারা প্রিন্ট আউট করে পড়তে পারবে তাদের জন্য এই নোটটা মেনলি, কারণ প্রিন্টেবল ফরম্যাটে এই স্টাডি মেটেরিয়াল গুলো তোমাদের জন্য বানানো। তো খুব ভালোভাবে পড়ে নিও। এবং জিকের জন্য তোমাদের 2021 সালে 2019 এর রিক্রুটমেন্টের এনটিপিসি পরীক্ষা হয়েছিল 2021 সালে। তার টোটাল 1200+1200 তোমাদের 2400 প্রিভিয়াস ইয়ার এনটিপিসি জিকে এর কোশ্চেন, মানে ওটা শিফট ওয়াইজ, দুটোই শিফট ওয়াইজ। তো 2400 জিকে কোশ্চেন পেয়ে যাচ্ছ এবং তার সাথে 3000 জেনারেল সায়েন্স, তো 5000+ কোশ্চেন তো আমি তোমাদের করিয়ে দিয়েছি। দুটো স্টাডি মেটেরিয়ালের ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, ভিডিও প্লেলিস্ট পেয়ে যাবে, পিডিএফ ফাইল লিংক পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারো এবং যারা হোয়াটসঅ্যাপ মাধ্যমে নোটস গুলো বাই করতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো। সবার প্রথম দেখো তোমাদের পরীক্ষায় যেটা এসেছিল যে কুইক লাইম জলের সাথে বিক্রিয়া করে ট্যাস তৈরি করে। এখানে আমাদের অ্যান্সার হবে স্লেক লাইম তৈরি করে। তো এখানে তোমাকে 2-3টে জিনিস জানতে হবে। সবার প্রথম, একটি রাসায়নিক বিক্রিয়ায় কুইক লাইম, যেটাকে আমরা ক্যালসিয়াম অক্সাইড বলি, এই কুইক লাইম বা ক্যালসিয়াম অক্সাইড এটা জলের সাথে জোরালোভাবে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা স্লেক লাইম তৈরি করে, যা প্রচুর পরিমাণে তাপ নির্গত করে। তাহলে কুইক লাইম এর তোমাদের পরীক্ষায় যদি ডাইরেক্ট চলে আসে, কুইক লাইম দিল না, এবার তুমি পরীক্ষা দিতে গেলে তোমার পরীক্ষায় চলে এলো ক্যালসিয়াম অক্সাইড সিএও, জলের সাথে বিক্রিয়া করে কোনটা তৈরি করে। তো তুমি অ্যান্সার কি করবে, হয় পরীক্ষায় তোমার অপশন থাকবে তোমাদের ক্যালসিয়াম অক্সাইড, স্লেক লাইম, তখন নাই, তো তোমাকে এরকম ভাবে পরীক্ষাতে ঘুরিয়ে দিতে পারে, কিন্তু তোমাকে জানতে হবে যে কুইক লাইমই হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, স্লেক লাইম হয়ে যাচ্ছে তোমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, চলে আসি সেকেন্ড কোশ্চেন। নিম্নোক্ত বিজ্ঞানীদের মধ্যে কে ধ্রুবক অনুপাতের সূত্রটি প্রণয়ন করে? তো এনাদের মধ্যে মনে রাখবে জোসেফ প্রাউস্ট, তিনি ধ্রুবক অনুপাতের সূত্রটিকে প্রণয়ন করেন। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। একটি শব্দ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য কত হবে যদি সেটির কম্পাঙ্ক হয় 820 হার্টজ এবং প্রদত্ত মাধ্যমে শব্দের দ্রুতি হচ্ছে 420 মিটার পার সেকেন্ড? তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট আছো যারা এটা জানো না কিভাবে করতে হয়, কিন্তু এটা 1 সেকেন্ডে মুখে মুখে হওয়ার কোশ্চেন। তো এইগুলোই তোমাকে শিখতে হবে যাতে তুমি অন্যদের তুলনায় এগিয়ে যাও। ফিজিক্সের 3টে ম্যাথ এলে 3টে ম্যাথ জন্য তুমি এক্সাম সেন্টারে করে আসতে পারো, কারণ তোমরা জানো ভ্যাকেন্সি অত্যন্ত কম, কম্পিটিশন খুব হাই। তো এইগুলোকে তুমি যদি ছেড়ে দিয়ে প্রিপারেশন নাও, অটোমেটিক তুমি কম্পিটিশন থেকেই বাদ পড়ে যাবে, পাস করা তো দূরের কথা। তো এইগুলো কিন্তু শিখতে হবে, এখন যেহেতু টাইম আছে ডেইলি প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা পারবে। অ্যান্সার কি হয়ে যাচ্ছে 0.52 মিটার। এটা কিভাবে, এটার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য সমান হয়ে থাকে দ্রুতি বাই কম্পাঙ্ক। দ্রুতি হচ্ছে 420 মিটার পার সেকেন্ড, কম্পাঙ্ক হয়ে যাচ্ছে 820 হার্টজ। তাহলে 420/820 এটা যদি তুমি কাটাকাটি করো তোমার চলে আসবে 0.52 মিটার। দেখো এই যে 420কে 820 দিয়ে ভাগ করলে, এটা তোমাকে ঘরে নিজের খাতায় প্র্যাকটিস করতে হবে এবং কত তাড়াতাড়ি তুমি এই ক্যালকুলেশন করে 0.52 পাচ্ছ সেটার উপর ডিপেন্ড করছে তুমি এক্সাম সেন্টারে কত তাড়াতাড়ি এগুলো ক্যালকুলেশন করতে পারবে। তো এটা আমি দেখো ডাইরেক্ট অ্যান্সার লিখে দিয়েছি, কিন্তু তোমাকে কিন্তু এটা খাতায় নিজের ঘরে 420কে তোমার 820 দিয়ে ভাগ করতে হবে। তো এটা তোমাকে নিজে নিজে শিখতে হবে। ওকে, পরবর্তী প্রশ্ন, ড্যাশ কোষ বিভাজনের সঙ্গে সংশ্লিষ্ট? তো মনে রাখবে সাইটোকাইনিন এইটা কোষ বিভাজনের সাথে সংশ্লিষ্ট। পরবর্তী প্রশ্নে চলে আসি, দেখো ইউনিট চ্যাপ্টার থেকে আবার একটি প্রশ্ন সেকেন্ড টাইম তোমাদের রিপিট হচ্ছে। বৈদ্যুতিক প্রবাহের এসআই একক হলো কি? তো বৈদ্যুতিক প্রবাহের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার।
বৈদ্যুতিক চার্জের এসআই একক হচ্ছে কি? কুলম্ব, মুখস্থ করে রাখবে। শক্তি এবং কার্যের এসআই একক হচ্ছে কি? জুল, এটা মুখস্থ করে রাখবে। ক্ষমতা এর একক হচ্ছে কি? ক্ষমতার এর একক হচ্ছে ওয়াট। তো এই যে বাকি অপশন গুলো দেখতে পাচ্ছ সবগুলো অ্যানালাইসিস করে দিয়েছি, অবশ্যই মুখস্থ করবে। নেক্সট চলে আসি, নিউল্যান্ডের পর্যায় সারণীতে ড্যাশ মৌলগুলোকে হ্যালোজেনের সাথে স্থাপন করা হয়েছিল। তো এগেন এটা হচ্ছে এনসিইআরটির ক্লাস 10 এর বই। এনসিইআরটি বারবার প্রতিদিন আমি তোমাদের এসে বলি যে এনসিইআরটি ক্লাস 10 এর বই পড়বে, সেখান থেকে তোমরা অবশ্যই এইগুলো পেয়ে যাবে। তো অ্যান্সার কি হচ্ছে? কোবাল্ট অ্যান্ড নিকেল। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। দেখো নিউল্যান্ডের টেবিলে কোবাল্ট এবং নিকেল উপাদানগুলোকে হ্যালোজেনের সাথে স্থাপন করা হয়েছিল। 100 ওয়াটের একটি বাল্ব বৈদ্যুতিক ল্যাম্প প্রতিদিন 5 ঘন্টা ব্যবহার করা হয়। ল্যাম্প দ্বারা 3 দিনে কত পরিমাণ শক্তি বা এনার্জি ব্যবহার করা হবে? এখানে মনে রাখবে 1.5 ইউনিট। কিভাবে বার করতে হয়? তো সবার প্রথম মনে রাখবে 1 কিলোওয়াট আওয়ার সমান হয়ে থাকে 1000 ওয়াট আওয়ার সমান হয়ে থাকে 1 ইউনিট। তাহলে 1 কিলোওয়াট আওয়ার সমান 1 ইউনিট হয়। ওকে, এখান থেকে দেখো একদিনে ব্যবহার শক্তি 100 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে জ্বলছে, তাহলে কত? টোটাল 500 ওয়াট আওয়ার তোমার একদিনে জ্বলছে। তোমাকে বার করতে কত দিনে বলেছে? 3 দিনে। তাহলে 3 ইন্টু 500 ওয়াট আওয়ার মানে হচ্ছে কি? 1500 ওয়াট আওয়ার। এখানে তোমাদের কি শিখেছিলাম? 1000 ওয়াট আওয়ার সমান যদি 1 ইউনিট হয়, 1500 ওয়াট আওয়ার সমান কি হবে? তোমাকে জাস্ট 1500 কে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে। কাটাকুটি গুলো কি হবে? 1.5। তো 1.5 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু লিখতে পারো 1.5 ইউনিট। তো খুবই সহজ, জাস্ট শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলেই তোমরা পারবে। একটি শব্দের ধ্বনির তীক্ষ্ণতা বা পিচ তার ড্যাশের উপর নির্ভর করে। দেখো এটা তোমাদের সেকেন্ড টাইম, আজকে 8 নম্বর সেট ডিসকাস করছি, এর আগেরও কোনো একটা শিফটে এটা এসেছিল। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে কি? কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। এখানে মনে রাখবে যে শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য গতি, প্রশস্ততা এবং কম্পাঙ্কের উপর নির্ভর করে। এই তিনটে মনে রাখবে, বারবার ঘুরিয়ে ফিরে বিভিন্ন পরীক্ষায় আসে। একটি শব্দের পিচ তার কম্পাঙ্কের উপর নির্ভর করে, এইটাই আজকে জানতে চেয়েছে। এর সাথে মনে রাখবে একটি শব্দের উচ্চতা বা লাউডনেস অফ দ্য সাউন্ড নির্ভর করে শব্দ তরঙ্গের প্রশস্ততা বা অ্যামপ্লিটিউডের উপর। এর সাথে মুখস্থ করবে শব্দ হচ্ছে একটি যান্ত্রিক তরঙ্গ, এটাও তোমাদের পরীক্ষায় এসে, তো এটাও মুখস্থ করে নেবে। এবং একটি শব্দ, এর সাথে শব্দকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়। নিচের কোনটি নমনীয় নয়? এগুলোর মধ্যে কোনটা নমনীয় নয়? তো এগুলোর মধ্যে মনে রাখবে গ্রাফাইট। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। 80 কেজি একটি ভর ওঠাতে 9800 জুল শক্তি ব্যয় হয়। সেই উচ্চতায় তোলা হলে সেটি কি? দেখো এখানে তোমাদের কি বার করতে বলেছে যে সেই উচ্চতায় তোলা হয়েছে সেটি হলো কত, তো কত মিটার উচ্চতায় তোলা হয়েছে। তো এটা কিভাবে করব? এগেন তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি পারবে। অ্যান্সার হয়ে যাচ্ছে 12.5 মিটার। এখানে কি বলেছে? ডাটাগুলো আগে লিখে নেবো। যেহেতু কাজটি মহাকর্ষের বিরুদ্ধে করা হয়েছে, তাই শক্তিটা এখানে স্থিতি শক্তি হিসাবে সঞ্চিত হচ্ছে। ওকে, এবার ফর্মুলা কি? সবার প্রথম ডাটাগুলো লিখে নিই, যে স্থিতি শক্তি কত? 9800 জুল শক্তি, তো স্থিতি শক্তি এটা হিসাবে কাজ করছে। ভর কত? 80 কেজি দেওয়া রয়েছে। জি এর ভ্যালু আমরা সবাই জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়। এটা অনেক সময় পরীক্ষায় দেওয়া থাকে অথবা দেওয়া থাকে না কিছু ক্ষেত্রে, তো ম্যাক্সিমাম পরীক্ষায় দেওয়া থাকে। তো এটা মুখস্থ রাখবে, জি এর ভ্যালু হয় 9.8 মিটার পার সেকেন্ড। তোমার বার করতে হবে কি? উচ্চতা। তো এখানে একটা ফর্মুলা হচ্ছে যে স্থিতি শক্তি, পোটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তি সমান হয়ে থাকে ভর ইন্টু জি এবং উচ্চতা। এবার তুমি দেখো পি মানে স্থিতিশক্তি 9800 জুল দেওয়া রয়েছে, এম এর ভ্যালু 80 কেজি দেওয়া রয়েছে, জি এর ভ্যালু তুমি জানো 9.8 এবং এইচ এর ভ্যালু তোমাকে বার করতে হবে। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো যে এইচ ইকুয়াল টু হয়ে থাকছে কি? পিই বাই এইটা এম জিটা নিচে চলে যাবে। ওকে, তো পিই বাই এম জি সেটাই লিখেছি। এবার জাস্ট ভ্যালু পুট করবো, 9800 বাই এম এর ভ্যালু হচ্ছে 80 এবং এটা হচ্ছে 9.8, তো 0 0 কেটে দিলাম। ওকে, এটাকে তুমি দেখো 9.8 কে কত দিয়ে কাটাকাটি করবে? 9.8 এবং এখানে তাহলে কত হচ্ছে? 100। ওকে, তো 100 কে যদি 8 দিয়ে ভাগ করো 12.5 মিটার চলে আসবে। তো এই যে ক্যালকুলেশনটা, এটা এখানে দেখতে ইজি লাগলো, এটা তোমাকে নিজের খাতায় ক্যালকুলেশন করে তোমাকে এটা অ্যান্সার আনতে হবে। দেখো আমি তোমাকে ফর্মুলা দিয়ে বুঝিয়ে দিতে পারবো, বাট এই ক্যালকুলেশনটা কাটাকুটি করে এই পর্যন্ত আনা, এটাকে কিন্তু তোমার দায়িত্ব, এটা তোমাকে করতে হবে। এটা যত প্র্যাকটিস করবে তত তুমি শিখে যাবে। ওকে, ওই জন্য বারবার বলছি 3000 জেনারেল সায়েন্স নোটটা কমপ্লিট করে নেবে। পরবর্তী প্রশ্ন, আধুনিক পর্যায় সারণী নিম্নোক্ত কোন শ্রেণীতে নোবেল গ্যাসগুলোকে স্থাপন করা হয়? তো এইটা মডার্ন পিরিয়ডিক টেবিল। দেখো টোটাল এখানে কতগুলো পিরিয়ড রয়েছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এখানে 5 নম্বর, এটা 6 নম্বর, এটা হচ্ছে 7 নম্বর। তো এগুলোকে পিরিয়ড বা পর্যায় বলা হয়।
বাংলায় পর্যায়। এবং এই যে উপর থেকে নিচের দিকে আছে এগুলোকে গ্রুপ বা শ্রেণী বলতে পারো, ওকে, সারণী বলতে পারো। তো এখানে জিজ্ঞেস করেছে যে নোবেল গ্যাসগুলো কোন গ্রুপে থাকে। তো এই যে পর্যায় সারণীর 18 নম্বর যে গ্রুপ, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অগ্নেশন, এগুলো হয়ে যাচ্ছে নোবেল গ্যাস। তাহলে নোবেল গ্যাসগুলো কোন গ্রুপে থাকে? 18 নম্বর গ্রুপ। এখানে আরেকবার প্রতিদিন যারা ক্লাস দেখবে তোমাদের মুখস্থ করিয়ে ছাড়বো। এই যে প্রথম গ্রুপটা দেখতে পাচ্ছ হাইড্রোজেনটাকে বাদ দিয়ে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলোকে বলা হয় অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতু। এই যে দ্বিতীয় নম্বর যে গ্রুপ, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এসআর, বিএ, এটা কি আরে, এই যে এইটা দ্বিতীয় গ্রুপ, এটাকে বলা হয় অ্যালকালি আর্থ মেটাল বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 18 নম্বর গ্রুপটা তো তোমাদের বলে দিলাম যে এটা নোবেল গ্যাস। এই যে 17 নম্বর গ্রুপ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটিটিএস যেটা রয়েছে, এটাকে কি বলা হয়? এগুলোকে বলা হয় হ্যালোজেন। এই যে দেখতে পাচ্ছ এখানে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, টেলেরিয়াম, পোলোনিয়াম, অ্যাস্টাটিন, এই যে দেখতে পাচ্ছ এই ঘরে যে মৌলগুলো রয়েছে এগুলোকে বলা হয় মেটালয়েড বা ধাতু কল্প। এইগুলো তোমাদের পরীক্ষায় আসে বারবার। এবং এই যে পুরো পর্যায় সারণী, এগুলো সব হচ্ছে ধাতু। মাঝে এই যে দেখতে পাচ্ছ বোরন, সিলিকন, জার্মেনিয়াম, এগুলোকে ধাতু কল্প। ধাতু কল্প কি? যার মধ্যে ধাতু এবং অধাতু উভয় ধর্ম বর্তমান থাকে। এবং ডান সাইডে এগুলো যেগুলো রয়েছে এগুলো সব হচ্ছে অধাতু। ঠিক আছে? তো এইটুকু জিনিস মুখস্থ করতে হবে, তোমাদের পরীক্ষায় ঘুরিয়ে ফিরে বারবার দেয়। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত বিবৃতির মধ্যে কোনটি সত্য? তো এই স্টেটমেন্ট গুলো পড়ে নেবে এবং তার মধ্যে কোনটা সত্য জানতে চেয়েছে। তো এখানে মনে রাখবে অপশন ডি, যে একটি ডিএনএ অণু দুটি দীর্ঘ পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ড দিয়ে তৈরি হয়, যা একটি সর্পিল সিঁড়ির মতো ডাবল হেলিকাল গঠন বা ডাবল হেলিক্স তৈরি করে। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিম্নোক্ত কোনটি বা কোনগুলির মধ্যে সঠিক? এগুলোর মধ্যে কোনটি বা কোনগুলি সঠিক তোমার কাছে জানতে চেয়েছে। এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? শুধুমাত্র 3 নম্বর স্টেটমেন্টটা সঠিক, যে 17তম শ্রেণীর মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন। তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যে 17 নম্বর গ্রুপে যারা রয়েছে তাদেরকে কি বলা হয়? হ্যালোজেন। 18 নম্বরটা কি বলা হয়? নোবেল। 1 নম্বরকে কি বলা হয়? ক্ষার ধাতু। 2 নম্বরটাকে কি বলা হয়? ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এবার দেখো 1 নম্বর স্টেটমেন্টে কি দিয়েছে? যে দ্বিতীয় শ্রেণীর মৌলগুলোকে ক্ষার ধাতু। কিন্তু আমরা বললাম কি যে প্রথম যে গ্রুপে রয়েছে সেগুলোকে ক্ষার ধাতু বলা হয়। আবার 2 নম্বর অপশনে 1 নং শ্রেণীতে মৌলগুলোকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়। তো এটাও ভুল। 1 নম্বর গ্রুপগুলোকে ক্ষার ধাতু, 2 নম্বর গ্রুপটাকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তো অপোজিটটা তোমাদের এখানে দিয়ে দিয়েছে। তাহলে তুমি এখান থেকে ইজিলি বলতে পারছো যে 1 নম্বর এবং 2 নম্বর স্টেটমেন্টটা ভুল। একমাত্র 3 নম্বর স্টেটমেন্ট যেটা রয়েছে সেটা সঠিক। তো এটা তখনই বুঝবে যখন তুমি পিরিয়ডিক টেবিলটা খুব ভালোভাবে পড়বে, যেমন ভাবে পড়িয়ে দিচ্ছি এরকম ভাবে পড়ে নাও, শিখে যাবে। যাদের কঠিন লাগছে তারা শিখে যাবে। পৃথিবী পৃষ্ঠের আবির্ভূত প্রথম জীব যেটি সালোক সংশ্লেষ জনিত অক্সিজেন মুক্ত করে সেটি হলো কোনটি? তো পৃথিবী পৃষ্ঠে আবির্ভূত প্রথম জীব যেটি সালোক সংশ্লেষ জনিত অক্সিজেন মুক্ত করে সেটা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি হচ্ছে বহু পারমাণবিক? এগুলোর মধ্যে কোনটি হচ্ছে বহু পারমাণবিক? এর আগেরও এই সেম প্যাটার্নের একটা প্রশ্ন এসেছিল। অ্যান্সার কি হয়ে যাচ্ছে? সালফার। দেখো মনোঅ্যাটমিক বা এক পারমাণবিক, যার মধ্যে একটা অ্যাটম বা একটা পরমাণু থাকে, সেটা হচ্ছে তোমাদের এক পারমাণবিক। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এগুলো সব নোবেল গ্যাস এবং প্রত্যেকটা নোবেল গ্যাস হচ্ছে এক পারমাণবিক। তো এখানে দেখো আর্গন দেওয়া রয়েছে, তো আর্গন কি হয়ে যাবে? মনোঅ্যাটমিক, তাই তো, মানে এক পারমাণবিক। তারপরে দেখো ডায়াটমিক। ডায়াটমিক কাকে বলছে? যার মধ্যে দ্বি পরমাণু থাকে, কম্পোজড অফ টু অ্যাটম। হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, ক্লোরিন, এগুলো সব হয়ে যাচ্ছে কি, যেগুলো হ্যালোজেন মৌল সেগুলো তোমাদের দ্বি অ্যাটমিক বা ডায়াটমিক বা দ্বি পারমাণবিক বলা হয়। এর সাথে ট্রাইঅ্যাটমিক, যার মধ্যে তিনটে অ্যাটম থাকে, ওজোন। এবং বহু পারমাণবিক বা পলিঅ্যাটমিক কাকে বলা হয়? যাদের মোর দেন 3 অ্যাটমস থাকে, মানে তিনটের বেশি তোমাদের পরমাণু দিয়ে গঠিত। 4 পারমাণবিক হতে পারে, 5 পারমাণবিক হতে পারে, 6 পারমাণবিক হতে পারে, মানে যত আছে সব তোমাদের বহু পারমাণবিক বা পলিঅ্যাটমিকের মধ্যে পড়ছে। তো এখানে দেখো P4 এবং S8 সালফার হচ্ছে 8 পারমাণবিক। তো 8 পারমাণবিক তোমাদের বহু পারমাণবিকের মধ্যেই পড়ছে। তো সেই জন্য তোমাদের সালফার এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। নিম্নলিখিত অণুগুলির মধ্যে কোনটিকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? তো এগুলোর মধ্যে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, বারবার পরীক্ষায় আসে।
কোষের আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। তো এরাও বারবার পরীক্ষায় আসে। তো এইগুলো সব তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে। নিম্নলিখিত কোনটি একটি রাসায়নিক বিক্রিয়া? এগুলোর মধ্যে কোনটি হচ্ছে একটি রাসায়নিক বিক্রিয়া? তো এগুলোর মধ্যে মনে রাখবে, মাখনের তেল চিটচিটে গন্ধ হয়ে যাওয়া, এটি হচ্ছে একটি রাসায়নিক বিক্রিয়া। যে বিক্রিয়ার পর আর আগের অবস্থায় ফিরে আসতে পারে না তাদের রাসায়নিক বিক্রিয়া বলে। তো সেই হিসাবে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। যখন একটি বাস স্থির অবস্থা থেকে চলা শুরু করে তখন বাসের ভিতরে দাঁড়িয়ে থাকা যাত্রী কিছুটা পেছনের দিকে হেলিয়ে পড়ে। তো নিম্নলিখিত কোন সূত্রের জন্য এটা হয়? দেখবে তুমি যখন কোনো একটা বাস দাঁড়িয়ে রয়েছে, তুমি বাসে চেপে রয়েছো, বাসটা যেই ছাড়বে তুমি পেছনের দিকে পিছিয়ে যাও। কারণ হয়, তার কারণ কি? তার কারণ হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। নিউটনের প্রথম গতিসূত্র কি বলছে? যে কোনো জড় পদার্থের একটি মৌলিক ধর্মের বিষয়ে জানা যায়, যা হচ্ছে পদার্থের জাড্য ধর্ম বা জড়তা, ল অফ ইনার্সিয়ার কারণে। তো অপশন এ হয়ে যাচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটা ভুল জিজ্ঞেস করেছে? কঠিন লাগবে, কিন্তু অ্যান্সার কি হয়ে যাচ্ছে? এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে কোনোটাই নয়। এগুলোর মধ্যে কোনো স্টেটমেন্টই ভুল নয়। 1 নম্বর স্টেটমেন্ট কি দিয়েছে? পৃথিবীতে এবং চাঁদে দুটি ভর m1 এবং m2 হলে 8 দূরত্বে তফাতে রেখে দিলে উভয় ক্ষেত্রে এদের মধ্যে অভিকর্ষজ বল খাটবে এবং তাদের মধ্যে অনুপাত হবে 1:1। জি এর এসআই ইউনিট হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। জি এর মান দুটি বস্তুর মধ্যে বিদ্যমান দূরত্বের উপর নির্ভর করে এবং জি এর মান দুটি বস্তুর উপর নির্ভর করে। তো এখানে অল অফ দিস হচ্ছে সঠিক অ্যান্সার, বাকি কোনোটা সঠিক নয়। জানতে চেয়েছে কোনটা ভুল, তো অপশন সি কোনোটাই সঠিক নয়। সরি, কোনোটাও ভুল নয়। কোনোটি ভুল, তো এগুলোর মধ্যে কোনোটাই নয়। তো 19টা প্রশ্ন ছিল, একটা তোমাদের রেলের এএলপি তরফ থেকে ক্যান্সেল করে দিয়েছিল 20টা জেনারেল সায়েন্সের মধ্যে, তো সেই জন্য একটা নেই এখানে। তো আউট অফ 90 নিজে থেকে কত অ্যান্সার করতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুর সাথে শেয়ার করে দিও। যাদের নোটস লাগবে তোমাদের জন্য এই জেনারেল সায়েন্সের নোটটা অলরেডি অ্যাভেলেবেল আছে। এখানে অল এএলপি গ্রুপ ডি কোশ্চেন্স পেয়ে যাচ্ছ, ঘরে বসে বসে প্র্যাকটিস করো, প্রিন্ট আউট করে নাও, প্রিন্টেবল ফরম্যাটে বানানো আছে। ওকে, এই দুটি নোটস ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, আমাদের ওয়েবসাইট থেকেও বাই করতে পারো। কেউ যদি ওয়েবসাইট থেকে বাই করতে না পারো, ভয় লাগে, তো তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ মাধ্যমে বাই করতে পারো নোট দুটো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করবে, তাহলেই হবে। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।